নমস্কার দর্শক বন্ধু, আপনারা অনেকেই আছেন শেয়ারে ইনভেস্ট করছেন, তো নিজের পোর্টফোলিও কিভাবে বানাবেন সেটাকে নিয়ে ডিসকাশন করব। তো অনেকেই আমরা দেখেছি যে ভালো রিসার্চ করেন, মানে শেয়ার মার্কেটে আপনারা অনেকেই আছেন যে রিসার্চ করছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে একটা ভালো পোর্টফোলিও আপনি কিভাবে বানাবেন। তো পোর্টফোলিও বানানোর ক্ষেত্রে কতগুলো জিনিস কিন্তু আপনারা নজরে রাখবেন। মানে আমি আমার দীর্ঘ যে কাজের অভিজ্ঞতা, 10 বছর ধরে আমি মোটামুটি এই মার্কেটে আছি, নিজের পোর্টফোলিও বিল্ড করেছি। তার সাথে সাথে আমি যেখানে চাকরি করি বা কাজ করি সেখানেও আমাদের যে পোর্টফোলিও আমরা বানিয়েছি, সেখানে আমরা কতগুলো জিনিস মাথায় রেখে কিন্তু পোর্টফোলিও বানাই। প্রথম কথা হচ্ছে, পোর্টফোলিও যখন বানাবেন সবার আগে খেয়াল রাখবেন যে কোনো একটা নির্দিষ্ট সেক্টরের উপর কিন্তু বেশি এক্সপোজার দেবেন না। মানে ধরুন আপনার মানে পোর্টফোলিওতে আপনি মোটামুটি 20টা বা 15 থেকে 20টা স্টকের একটা পোর্টফোলিও বানাতে চাইছেন। এবার কোনো একটা সেক্টর, ধরুন আপনি মোটামুটি ওই 15টার মধ্যে 3টে স্টক নিয়ে নিলেন আপনি একই সেক্টর থেকে, ধরুন ব্যাংকিং। তো এরকম যে জিনিসটা, মানে এরকম 3-4টে একই সেক্টর থেকে আপনি কখনো নেবেন না। তার কারণ হচ্ছে, যখন একটা সেক্টর যখন ভালো চলে তখন তো আপনার মানে পোর্টফোলিওটা মোটামুটি দেখতে মানে ভালোই যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে যখন কিন্তু মানে মার্কেটে ডাউনফল আসবে, তখন কিন্তু একসাথে আপনার অনেকগুলি স্টক যদি পড়তে শুরু করে সেম সেক্টরে, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে সেটা ব্যাপক ক্ষতি হয়ে যাবে। সুতরাং আপনি কিন্তু কখনো একই সেক্টরের মানে একাধিক স্টক নেবেন না। হতে পারে হ্যাঁ, যে আপনার ওই সেক্টরের উপর, পার্টিকুলার সেক্টরের উপর আপনার দখল আছে, ভালো জ্ঞান আছে, তাহলে আপনি ওখানে কি করতে পারেন, একটার জায়গায় 2-3টে আপনার ভালো লাগছে আপনি নিলেন। যদি আপনার মোটামুটি ধরুন 20-30টা স্টকের পোর্টফোলিও, আপনি এক সেক্টর থেকে 2-3টে রাখলেন, যদি কিনা আপনার সেই সেক্টরের উপর খুব অ্যাডভান্স লেভেলের নলেজ থাকে। আপনি যদি শিওর থাকেন আপনার রিসার্চ নিয়ে যে না এই শেয়ারগুলো ভালো করবে, একই সেক্টর হতে পারে, তাহলে আপনি রাখতে পারেন। কিন্তু জেনারেল ক্ষেত্রে আপনি কিন্তু এভাবে কাজ করবেন না। জেনারেলি যে কোনো সেক্টর উপর ওভার এক্সপোজার দেবেন না। মানে আপনার পোর্টফোলিওকে যদি আপনি পুরো একটা মানে 100% ধরি, মানে তার মধ্যে কিন্তু একটা পোর্টফোলিওর ওয়েটেজ কখনো কিন্তু, যেটা আপনার মানে সব থেকে মানে যে সেক্টরে আপনার সব থেকে বেশি নলেজ আছে, আপনি যে সেক্টরটা ভালো বোঝেন, সেখানে আপনি ওয়েটেজ ম্যাক্সিমাম 7-8%-এর বেশি কিন্তু রাখবেন না। এটা গেল প্রথম, যে ওভার ওয়েটেজ রাখবেন না। দ্বিতীয় জিনিস হচ্ছে, পোর্টফোলিওকে বানাতে হবে এমনভাবে সেটা যেন গ্রোথ এবং ভ্যালু সংমিশ্রণ হয়। গ্রোথ মানে হচ্ছে কিছু কোম্পানি থাকবে যেটা কিন্তু আপনার পোর্টফোলিওকে গ্রোথ, অর্থাৎ আপনার পোর্টফোলিওটাকে কিন্তু মাইলেজ দিয়ে বাড়িয়ে নিয়ে যাবে। মানে ধরুন আপনি কিছু কোম্পানি কিনেছেন, যে কোম্পানিগুলো কিন্তু মানে খুব ভালো মোমেন্টামে আছে এবং আগামী দিনে কিন্তু তাদের গ্রোথ পসিবিলিটি খুব ভালো। কিন্তু মাথায় রাখবেন, যেখানে গ্রোথ পসিবিলিটি বেশি সেখানে কিন্তু মার্কেটে যদি বিয়ার মার্কেট চলে আসে বা মার্কেট যদি কোনোভাবে উল্টো দিকে যায়, তাহলে কিন্তু সেই স্টকগুলো কিন্তু সব থেকে বেশি পড়তে শুরু করে। সুতরাং আপনার পোর্টফোলিওতে যেমন কিছু গ্রোথ স্টক থাকবে, তেমনি এমন কিছু স্টক থাকবে যে স্টকগুলো কিন্তু বিয়ার মার্কেট যদি চলে আসে বা মার্কেট খারাপ হয় ততটা কিন্তু পড়বে না। মানে সেই স্টকগুলো যেরকম আপনার পোর্টফোলিওতে বিশাল কিছু গ্রোথ আনবে না, তেমনি মার্কেট খারাপ হলে সেগুলো আপনার পোর্টফোলিওকে প্রোটেক্ট করবে, বেশি নিচের দিকে নামতে দেবে না। অর্থাৎ আপনার পোর্টফোলিও যেটা হবে সেটা কিন্তু গ্রোথ এবং ভ্যালু, এই দুটোর সংমিশ্রণ। মানে হচ্ছে স্টেবিলিটি এবং গ্রোথ, আমি যেটা বোঝাতে চাইছি। অর্থাৎ গ্রোথও থাকবে, স্টেবিলিটিও থাকবে। অনেকে আছে শুধু গ্রোথের চক্করে সারাক্ষণ গ্রোথ গ্রোথ করে যায়, এর ফলে কি হয়, বুল মার্কেটে কিন্তু রিটার্ন ভালো চলে আসে, কিন্তু যখন বিয়ার মার্কেট হয় তখন স্টকগুলো এক ধারসে সব পড়তে শুরু করে। তারপরে অনেক সময় কি করে, অনেকে প্যানিকে বেঁচে দিতে থাকে। তো ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে প্রবলেম। মানে যেখানে গ্রোথ আছে সেখানে কিন্তু তার সাথে সাথে রিস্কও আছে, এবং সেই স্টক কিন্তু বিয়ার মার্কেটে পড়েও বেশি। তো সুতরাং এমন কিছু স্টেবল স্টকও আপনি রাখবেন নিজের পোর্টফোলিওতে, যেগুলো কিন্তু বিয়ার মার্কেটে খুব বেশি পড়বে না, আপনার পোর্টফোলিওটাকে ওভারঅল একটা স্টেবল জায়গা দেবে। এই তো হয়ে গেল গ্রোথ প্লাস আপনার ভ্যালু। মানে ভ্যালু মিনস স্টেবিলিটি, যেটা আমি বলতে চাইছি, সেই স্টেবিলিটির কম্বিনেশন। তার সঙ্গে সঙ্গে আপনার পোর্টফোলিওতে এমন কিছু স্টক আপনি রাখবেন যেটা হচ্ছে এই মুহূর্তে যার ফান্ডামেন্টাল অত ভালো না, কিন্তু কোম্পানি এমন কিছু বিজনেস করে যেটা খুব ইউনিক ব্যবসা। মানে ধরুন তার বিজনেস মডেল এমনই যেটার জন্য ধরুন মানে সেই বিজনেসে অন্য কোনো কম্পিটিটর তার সেরকম নেই, বা অন্য কোনো কম্পিটিটর যদি থাকে, কোম্পানি সেই কম্পিটিটরের থেকে এমন কিছু অ্যাডভান্স কাজ করছে যার জন্য কোম্পানি কিন্তু আগে অনেক এগিয়ে যাবে। কিন্তু হতে পারে এখন সেই বিজনেসটার বা তার যে ব্যবসা করছে সেইভাবে মার্কেটে কিন্তু অপরচুনিটি বা ডিমান্ড নেই, কিন্তু আপনি ক্লিয়ার বুঝতে পারছেন এখানে যে আগামী দিনে অপরচুনিটি আসবে। আজকে যদি আপনাকে আমি বলি যে রোবট, আমরা সবাই জানি যে এখন এআই এর যুগে আগামী দিনে রোবটই সবকিছু নিয়ন্ত্রণ করবে। এখন যদি কোনো কোম্পানি যদি এই অ্যাডভান্স রোবট বানায়, এমন ধরনের অ্যাডভান্স রোবট যে অন্য কেউ নেই সেখানে, তাহলে কিন্তু সেই ধরনের স্টকে আপনাকে কিন্তু যদি মানে রিসার্চ করে ইনভেস্ট করতে হবে। এই কারণে, কারণ আগামী দিনে ওই স্টক থেকে কিন্তু আপনি একটা ভালো কিন্তু রিটার্ন কিন্তু পেতে পারেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা আপনাকে সেই মতো রিটার্ন দিচ্ছে না। মানে যেগুলোকে আমরা বলছি ভ্যালু স্টক, মানে মার্কেটে যার ভ্যালু এখনো কিন্তু ডিসকভার হয়নি। তাহলে আমরা 3 রকম কনসেপ্ট পেলাম এখান থেকে। একটা
নিজের পোর্টফোলিওতে এক মানে সেক্টর, যে কোনো একটা পার্টিকুলার সেক্টর বা তার রিলেটেড সেক্টরের মানে বেশিরভাগ মানে বেশি শেয়ার রাখবেন না। আপনি একের জায়গায় 2 রাখতে পারেন, বাট নট মোর দ্যান দ্যাট, এবং সেটা যেন আপনার পোর্টফোলিও 7-8%-এর কখনো বেশি না হয়। চেষ্টা করবেন মোটামুটি 5 থেকে 6টা কি 7-8টা সেক্টরের শেয়ার নিয়ে আপনার পোর্টফোলিওটাকে বিল্ড করতে। দ্বিতীয় হচ্ছে আপনার পোর্টফোলিওতে কিছু যেরকম মানে গ্রোথ ইঞ্জিন থাকবে, মানে যেগুলো আপনার পোর্টফোলিওকে বিশাল রিটার্ন দেবে, মানে যখন বুল মার্কেট আসবে আপনার পোর্টফোলিওকে মানে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে চলে যাবে। ঠিক তার সাথে সাথে এমন কিছু স্টক থাকবে যেগুলো আপনাকে বিয়ার মার্কেটে প্রোটেকশন দেবে, এবং তার সঙ্গে কিছু কিছু স্টক থাকবে যেটা কিন্তু এই মুহূর্তে মানে সে এমন ব্যবসা করে যেটা ইউনিক ব্যবসা, এই মুহূর্তে কিন্তু সেই জিনিসটার অত ডিমান্ড নেই, কিন্তু আগামী 5-10 বছরে তার কিন্তু একটা হিউজ ডিমান্ড আসতে চলেছে, যেখান থেকে কিন্তু আগামী দিনে সেটা পুরো গেম চেঞ্জার হয়ে যাবে। এই ধরনের স্টককে আমরা ভবিষ্যতের জন্য মানে বলতে পারি মাল্টি ব্যাগার স্টক। তো এই 3 ধরনের কম্বিনেশন করে কিন্তু আপনার পোর্টফোলিও বানাবেন, এবং সব থেকে বড় কথা পোর্টফোলিও বানানোর সময় আপনার নিজের রিস্ক এবং রিওয়ার্ড ভালো করে বুঝবেন। মানে ধরুন আপনি কোনো একজনের দেখে পোর্টফোলিও বানিয়ে নিলেন, যার ধরুন মানে বয়স আলাদা আপনার থেকে, সে ধরুন মিড-50s আছে, আর আপনি ধরুন এখন আপনার বয়স 20, আপনি সদ্য চাকরি পেয়েছেন। তো তার এবং আপনার রিস্ক মানে ইয়েটা মানে রিস্ক ক্যাপাসিটি আলাদা, রিস্ক মানে সিচুয়েশন আলাদা বলতে পারি আমরা। তো ঠিক একইভাবে যদি আমরা এরকমভাবে দেখি, অনেকে আছে অনেক ধনী, সুতরাং তার রিস্ক টেকিং ক্যাপাসিটি আলাদা, আপনার রিস্ক টেকিং ক্যাপাসিটি আলাদা। এই যে আজকে দেখবেন ইউটিউবের যুগে সমস্ত ইউটিউবাররা শুধুমাত্র স্মল ক্যাপ কোম্পানি নিয়ে বলে, তারা কিন্তু লার্জ ক্যাপ নিয়ে বলে না। কারণ হচ্ছে মাল্টিব্যাগার হচ্ছে একটা স্বপ্ন, সেই স্বপ্ন দেখিয়ে সবাই কিন্তু ব্যবসা করতে চায়। কিন্তু এটা মাথায় রাখবেন যে মাল্টিব্যাগার বানাতে গেলে কিন্তু অনেক পেন আছে, সেই পেনগুলো কিন্তু আপনাকে নিতে পারতে হবে। অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে বলি, আজকে রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও আপনি কপি করতে পারেন, বা কোনো একজন বড় ইনভেস্টর, কোনো একজন বড় ধনী ব্যক্তি যে যে শেয়ারগুলো নিল, আপনিও সেই সেই শেয়ারগুলো কিনে নিলেন। একটা জিনিস দেখুন ভেবে, যে আজকে তার এবং আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি কিন্তু আলাদা। আজকে হতে পারে দেখা গেল সেই যে শেয়ারগুলো আপনিও নিলেন সেও নিল, তার মধ্যে ধরুন তার 2-3টে স্টক কিন্তু চললো না, সেই লোকটা কিন্তু হিউজ লস নিয়ে মানে মোটামুটি ধরুন 10%, 20%, 30% পড়ে গেল, সেই লোকটা কিন্তু বিজনেসটা আর সেরকম প্রফিটের জায়গা মানে গেল না, সে কিন্তু 20-30% লস নিয়ে কিন্তু বিজনেসটা থেকে এক্সিট করে চলে যাবে। কিন্তু আপনি এখানে কি করবেন? আজকে আপনার পোর্টফোলিও অ্যামাউন্ট অনেক কম, মানে সে আপনার পোর্টফোলিওটা ডাউন হলে যতটা ডাউন সাইড নিতে পারবে, ততটা ডাউন সাইড রিস্ক নেওয়ার তার ক্ষমতা আছে। আপনি কি সেই ডাউন সাইডটা নিতে পারবেন? এইটা কিন্তু সবার আগে ভাববেন, যে আপনার রিস্ক টেকিং এবং অন্যের রিস্ক টেকিং ক্যাপাসিটি আলাদা। আজকে একটা ধনী ব্যক্তি বা আপনার আশেপাশে যে মানে মানে কেউ কিছু করছে, সেটা দেখে কিন্তু আপনি কখনোই কিন্তু রিস্ক নিতে পারেন না। আজকে যারা বড় পোর্টফোলিও হোল্ড করে, তারা তো নিজেদের স্টকের সাথে সাথে কিছু ফিউচার অ্যান্ড অপশনও কিনে রাখে হেজ করবার জন্য। কিন্তু আপনার যদি ছোট পোর্টফোলিও হয়, আপনার ওই সমস্ত ফিউচার অ্যান্ড অপশনে গিয়ে তো হেজিং করবার কোনো প্রয়োজনীয়তাই নেই। সুতরাং বড় ইনভেস্টারের দিকে কিন্তু হুবহু কপি করবেন না, কারোর পোর্টফোলিও কখনো ক্লোন করে জীবনে বড় হতে পারবেন না, কারণ সে যে প্রাইসে কিনেছে আপনি জানেন না, এবং সে যে প্রাইসে বেচবে সেটাও আপনি জানতে পারবেন না। সুতরাং পুরো স্টক মার্কেটের রিটার্ন কিন্তু ডিপেন্ড করে কোন প্রাইসে কিন্তু আপনি ঢুকছেন এবং কোন প্রাইসে বেরোচ্ছেন। সুতরাং তার এবং আপনার প্রাইস পয়েন্ট সেম না হতে পারে, তার এবং আপনার রিস্ক সেম না হতে পারে। আমরা যেটা আগেই বললাম, সে হয়তো সেই শেয়ারগুলো যেগুলো কিনেছে সেইগুলো হচ্ছে খুব হাই রিস্ক শেয়ার, সেগুলো যদি পড়ে যায় সে কিন্তু নিজেকে মানে সেই সামলে নিতে পারবে, এবং শেয়ারগুলো প্রয়োজনে বেচে লস নিয়েও কিন্তু লস বুক করে নিতে পারবে। কিন্তু আপনি যদি সেটা করতে চান, আপনার কিন্তু পোর্টফোলিওতে একটা হিউজ ক্যাপিটাল ইরোশন হয়ে যাবে, ক্যাপিটাল আপনি হারিয়ে ফেলবেন। সুতরাং এই জিনিসগুলো কিন্তু সবার আগে মাথায় রেখে তবেই পোর্টফোলিও বানাবেন। এবং তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন, পোর্টফোলিও যদি আপনার এরকম ইচ্ছা থাকে যে না আপনার কিছু লোক মানে পোর্টফোলিও হবে গোল ওরিয়েন্টেড, মানে আপনার কিছু গোল আছে শর্ট টার্ম গোল, আবার আপনার কিছু গোল থাকতে পারে লং টার্ম গোল, তাহলে আপনার শর্ট টার্ম গোল অনুযায়ী যদি আপনি মানে মানে কোনো পোর্টফোলিও বানান, তাহলে সেই পোর্টফোলিওতে যে ধরনের স্টক সিলেকশন আপনি করবেন, আপনার যদি লং টার্ম গোল থাকে সেখানে আপনার স্টক সিলেকশন কিন্তু একই রকম হবে না, সেখানে স্টক সিলেকশনের মানে স্টক সিলেকশন প্রসিডিওর কিন্তু আলাদা হবে, মানে অন্যরকম হবে। আজকে যদি আপনি লং টার্মের জন্য একটা পোর্টফোলিও বানান, সেখানে আপনি এমন ধরনের স্টক সিলেক্ট করবেন, সেই স্টকগুলো লং টার্মে আপনাকে কিন্তু একটা সুন্দর রিটার্ন দেবে। কিন্তু শর্ট টার্মে আপনি যখন সিলেক্ট করবেন, সেখানে কিন্তু আপনার স্ট্র্যাটেজি কিন্তু পুরো আলাদা হবে। সুতরাং আপনি আপনার স্ট্র্যাটেজি, আপনার লক্ষ্য মানে সবসময় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু পোর্টফোলিও বানাবেন। মানে পোর্টফোলিও এমন জিনিস নয় যে আপনি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যবিহীনভাবে বানাচ্ছেন। আপনার ছেলে হয়তো 5 বছর পরে ইঞ্জিনিয়ারিং পড়বে, তার জন্য আপনার পোর্টফোলিও কনস্ট্রাকশন একরকম। আজকে আপনি রিটায়ারমেন্টের জন্য পোর্টফোলিও বানাচ্ছেন, আপনার রিটায়ারমেন্টটা হয়তো বাকি আছে হচ্ছে 20 বছর,
তার আপনার পোর্টফোলিও আর এক রকম, কেউ হয়তো রিটায়ারমেন্টের 5 বছর বাকি আছে, তার পোর্টফোলিও আর এক রকম। সুতরাং সমস্ত সিচুয়েশন আলাদা, পোর্টফোলিওর ধরনও আলাদা। এবং সব থেকে আর একটা জিনিস সেটা হচ্ছে মার্কেটের নয়েজ। মার্কেটে প্রচুর এক্সপার্ট এসে ইউটিউবে নানা রকম কথা বলবে, প্রচুর এক্সপার্ট আছে টিভিতে নানা রকম কথা বলবে, এই সমস্ত দেখে কিন্তু কখনো চলবেন না। এই যে আমি নিজে ইউটিউব ভিডিও করছি, আপনি আমার ভিডিও দেখুন, ভিডিও থেকে শিখুন, শিখে নিজে সেইটাকে মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন আপনার হাতে যদি সময় থাকে। যদি সময় না থাকে ভাই সিম্পলি মিউচুয়াল ফান্ডে যান, সিম্পল মিউচুয়াল ফান্ডে গিয়ে যে ইন্ডেক্স ফান্ড আছে যেগুলো নিফটি 50 ইটিএফ বা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, সেখানে ইনভেস্টমেন্ট করে দিন। সেখান থেকে মোটামুটি যদি 10-12% রিটার্ন পাবেন। ইনফ্লেশন যদি আমাদের ভারতবর্ষে 6-7% হয়, তাহলে আপনি কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু 5-6% রিটার্ন জেনারেট করে নেবে, মানে ইনফ্লেশনকে বাদ দিয়ে যদি আমরা রিয়েল রিটার্ন ধরি। তো সেখানে যান, কিন্তু আপনার কখনোই মানে রিসার্চের জন্য যদি আপনার মানে নিজের টাইম না থাকে, আপনি অন্যের কথা শুনে ইনভেস্টমেন্ট করে দিলেন, অন্যের দেখে পুরো কপি করে দিলেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ওভারঅল লসই হবে। সুতরাং এইটা কিন্তু করবেন না। আর ইউটিউব ভিডিও দেখে জীবনে ইনভেস্টমেন্ট করবেন না। আমার কথা শুনে আপনাকে আমি শেয়ার মার্কেটে এডুকেশন দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন আমার চ্যানেলেই দেখবেন যে আমি বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করছি। সেই স্টক নিয়ে আলোচনা করছি আপনার কিন্তু সেই স্টকের নলেজ দেওয়ার জন্য, সেই স্টকের যাতে আপনি মানে ভালো করে সেটা সম্পর্কে জেনে তার উপর রিসার্চ করে ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু আপনি যদি আমার কথা হুবহু ইনভেস্টমেন্ট করেন, আপনি জানেন না আমার রিস্ক টেকিং ক্যাপাসিটি কি, আপনার রিস্ক টেকিং ক্যাপাসিটি কি, আপনি জানেন না যে ওটা আমি নিয়েছি কি আমি নিইনি। সুতরাং আমি এখানে ব্যবসা নিয়ে আলোচনা করছি আপনার নলেজের জন্য। দেখা গেল আপনি আমার কথা শুনে অন্ধভাবে নিয়ে নিলেন, তারপরে নিয়ে নেওয়ার পর নিয়ে নেওয়া তো খুবই সহজ, কিন্তু কখন আপনি বেরোবেন সেটা থেকে সেটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না। তাহলে আজকে যদি দুম করে শেয়ারটা পড়ে যায়, আপনি যেহেতু আপনার মানে যদি প্রপার জ্ঞান না থাকে, আপনি জানেন না যে সেই শেয়ারটা আবার পরবর্তীকালে বেড়ে যাবে কিনা, মানে আপনার ওয়েট করা উচিত কিনা। তো সেটা দেখা গেলো আপনার যদি জ্ঞান না থাকে, আপনি কি করবেন, প্যানিক করে মানে সেই সময় বেরিয়ে চলে যাবেন যখনই পড়ে যাবে। তো সুতরাং এই জিনিসগুলো কখনো করবেন না। তো এই জিনিসগুলো যদি বাদ দিয়ে নিজের পোর্টফোলিও তৈরি করতে পারেন, মার্কেটের সমস্ত নয়েজ থেকে মুক্ত হতে পারেন, ইউটিউব সোশ্যাল মিডিয়া চ্যানেলের থেকে শিক্ষা নিন, কিন্তু সেখান থেকে ভুলেও সেগুলোকে কপি করার চেষ্টা করবেন না। এগুলো যদি মাথায় রাখতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই লং টার্মে আপনি কিন্তু ভালো পোর্টফোলিও তৈরি করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, এবং যদি আরও কিছু সাজেশন থেকে আপনারা যদি কিছু জানতে চান তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো তাতে কি হবে, মানে আমি আমার নিজের আরও ইমপ্রুভমেন্ট করতে পারবো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন।